হ্যালো ফ্রেন্ড, আজ কথা বলবো কল্কি সিনেমাটা নিয়ে, যে সিনেমাটা নিয়ে এই মুহূর্তে উন্মাদনা প্রবল। এই সিনেমাটার অনেক কিছু ভালো দিকও আছে, আবার অনেক কিছু খারাপ দিকও আছে। সেই বিষয়গুলো নিয়ে পরে আসি। তবে তার আগে বলে রাখি যে যারা নাকি সাধারণত এই মার্ভেলের হলিউড মুভি দেখে অভ্যস্ত, তাদের জন্য এই সিনেমাটা কিন্তু বেস্ট চয়েস অবশ্যই আমাদের ইন্ডিয়ান সিনেমার দিক থেকে। কিন্তু যারা এই ধরনের সিনেমা অতটা পছন্দ করে না, যাদের কাছে ভালো কনসেপ্টের ছবি আসল প্রাধান্য পায়, তাদের কাছে কোথাও গিয়ে কিন্তু এই সিনেমার টিকিট কেটে দেখা মানে পয়সা নষ্ট মনে হতেই পারে। তো এবার বিস্তারিত আসা যাক। এই সিনেমাটার বিষয়বস্তু যদি খুব সংক্ষেপে বলতে হয়, তবে একটু ফ্ল্যাশব্যাকে যেতে হবে। সেই পৌরাণিক কাহিনী মহাভারতের গল্প উঠে আসছে এখানে। আমরা শুরুতেই দেখতে পাচ্ছি যে কুরুক্ষেত্রের যুদ্ধে অশ্বত্থামা অর্থাৎ অমিতাভ বচ্চন, সে অর্জুনের কাছে হেরে গিয়ে ভগবান তাকে একটা শাপ বলতে পারো দেয় যে তার কখনো মৃত্যু হবে না, সে আজীবন বেঁচে থাকবে। এবং ভগবান যখন নাকি কলিযুগে অবতীর্ণ হবেন তার দশম অবতার কল্কি রূপে, এবং সেই সময় তাকে প্রোটেক্ট করার দায়িত্ব হবে এই অশ্বত্থামার। এবং সেই দায়িত্ব পালনের জন্য সে একেবারে সন্ন্যাস যাকে বলে বা বনবাস, সেই ন্যায় কোনো এক গুহার ভিতরে সে চলে যায় এবং সেখানেই সে ধ্যানে মগ্ন থাকে। এবং তারপরে আমরা দেখছি একটা কমপ্লেক্সের ঘটনা দেখাচ্ছে, যেখানে ভিলেন রূপী শাশ্বত যে এই কমপ্লেক্সটাকে পরিচালনা করে, কিন্তু তার অবশ্যই একজন মাথা রয়েছে, যেখানে কামাল হাসানকে আমরা দেখতে পারি একেবারে শেষে, যার হয়তো সেকেন্ড পার্ট যেটা আসবে সেখানে তার ডিটেলসটা দেখানো হবে। তো সেই হচ্ছে মেন, কিন্তু তার পরিচালনা পুরো এই কমপ্লেক্সটাকে পরিচালনার দায়িত্বের শাশ্বত চট্টোপাধ্যায়, যিনি ভিলেন রূপী। তো এইখানের কমপ্লেক্সের ভিতরে অনেক রকমের যে অত্যাচার নারীদের উপর, বাচ্চাদের উপর, সেইগুলো প্রথমে দেখানো হয়। এবং নারীদের মূলত প্রেগনেন্ট মহিলা যারা, তাদের থেকে সিরাম নেওয়া হয় এবং সেটা নিয়ে তারা ল্যাবে সেটাকে পাঠানো হয়। তার একটা কারণ রয়েছে এবং সেটা অবশ্যই শেষের দিকে দেখানো হয়েছে। তো যাই হোক, তো সেইটার জন্য পুরো যে গোটা একটা এই সেট আপটা পুরো একটা সিস্টেম চলে, এবং সেখানেই রয়েছেন দীপিকা পাড়ুকোন, এবং তাকে প্রোটেক্ট করার জন্যই কিন্তু অপেক্ষারত অমিতাভ বচ্চন। এবং একটা সময়, সেই সময়টা আসে যখন নাকি সে অর্থাৎ দীপিকা পাড়ুকোন যখন ওই ল্যাব থেকে পালিয়ে যায়, এবং তারপরে তাকে বাঁচানোর জন্য সকলে মিলে একত্রিত হয়। প্রভাসের যে চরিত্রটা, সে কিন্তু কখনো দেখাচ্ছে যে তাকে প্রোটেক্ট করছে, আবার কখনো দেখাচ্ছে যে সেই ওকে নিয়ে যাওয়ার জন্য কমপ্লেক্সে উঠে পড়ে লেগেছে। একদিক থেকে অমিতাভ বচ্চনের সাথে তার একটা ফাইটিং, আবার তাকে, তো তার যে চরিত্রটা, প্রভাসের চরিত্রটাকে এখানে কিন্তু ক্লিয়ার কাট কিছুই হয়নি। একটা কমপ্লেক্সের মধ্যে রয়েছে একটা জটিলতা তার চরিত্রের মধ্যে, সে আদৌ পজিটিভ ক্যারেক্টার না নেগেটিভ ক্যারেক্টার, সেই বিষয়ে কিন্তু এখনও কিছু খোলসা করা হয়। তো ব্যাস, গল্প মোটামুটি এটুকুই। এইবার বাকি পুরো সিনেমাটা জুড়ে যেটা রয়েছে সেটা হচ্ছে ভিএফএক্সের চাকচিক্য। তো শুধু যদি ভিএফএক্সের চাকচিক্য দেখার জন্য একটা সিনেমা দেখতে হয়, তাহলে অবশ্যই মাস্ট ওয়াচ। কিন্তু সিনেমার যে গল্প, সিনেমার যে বন্ডিং, সিনেমার যে ট্রাস্ট, সেইগুলো কোথাও গিয়ে এই সিনেমার মধ্যে পাওয়া যায় না। যার ফলে সিনেমাটা কিন্তু, যারা ওই ভালো একটা স্টোরি বেস সিনেমা দেখার জন্য, ভালো কিছু দেখার জন্য যাবে, তাদের কোথাও গিয়ে হতাশ হতে হয়। এবার আসা যাক আসল পয়েন্টে, ভালো এবং খারাপ দিক। তো এই সিনেমার কিছু কিছু জিনিস অবশ্যই ভালো, তার মধ্যে অবশ্যই প্রথমে যেটা রাখবো সেটা হচ্ছে ভিএফএক্স। এই ছবির ভিএফএক্স নিয়ে কোনো কথা হবে না, পুরো হলিউডি টাচ রয়েছে এই ইন্ডিয়ান সিনেমাটির মধ্যে, যেটা নাকি হলিউডের থেকে কোনো অংশে কম নয়। এমনকি সেই ট্রান্সফরমারের আমরা যে দেখেছিলাম, সেই জাতীয় কারুকার্য পুরোপুরি এই সিনেমার মধ্যে কিন্তু দেখিয়ে দিয়েছে। তো হ্যাঁ, অবশ্যই একটা জায়গা আসে যেখানে দেখে কিন্তু সিনেমাটাকে পুরো ট্রান্সফরমারের কপি বলা যেতেই পারে। সেটা সাময়িক পয়েন্ট, পুরো সিনেমাটা আমি বলছি না, আমি বলছি পার্টিকুলার ওই পয়েন্টটা যেখানে প্রভাস সেই যে গাড়িটা যখন নাকি ওরকম রোবট টাইপের হয়ে উঠবে, সেই জায়গাটা। তো এরকম প্রচুর জায়গা রয়েছে যেটা হলিউডের একটা ছোঁয়া রয়েছে। তো ভিএফএক্সের দিক থেকে কোনো কথা হবে না। দ্বিতীয় হচ্ছে বিজিএম, ছবির বিজিএম ছবিকে চাঙ্গা করে দেয়। কিছু কিছু এমন কিছু মোমেন্ট আছে যে মোমেন্টগুলো গুজবাম মোমেন্ট, সো সেই জায়গাগুলো অবশ্যই মিউজিকের ব্যবহার একটা অবশ্যই প্রাধান্য পায়। তৃতীয় হচ্ছে এখানে পারফরম্যান্স আমি যদি বলি, তাহলে অবশ্যই যার কথা ফার্স্ট অ্যান্ড লাস্ট বলবো সেটা হচ্ছে অমিতাভ বচ্চন। এই সিনেমাটায় অনেকে রয়েছে, কিন্তু এই সিনেমাটার অক্সিজেন হচ্ছে অমিতাভ বচ্চন। তাকে দেখার জন্য আমি বলবো সিনেমাটা পুরো দেখা যেতে পারে। যেই জায়গায় সে আসছে সেখানেই একটা আলাদাই এনার্জি চলে আসছে।
সত্যি মানুষটাকে এমনভাবেই প্রেজেন্ট করেছেন পরিচালক, এবং তার পুরো ক্যারেক্টারটাকে যেভাবে ডিজাইন করা হয়েছে, যেভাবে লেখা হয়েছে, তার যে পয়েন্ট অফ ভিউগুলোকে তাকে যেভাবে স্টাবলিশ করা হয়েছে, সেগুলো সত্যি অসাম। প্রত্যেকটা জায়গা গুজবাম এনে দেয়, এবং ও অবশ্যই তার অভিব্যক্তি, তার যে ম্যানারিজম, সেগুলো অবশ্যই এখানে একটা আলাদাই মাত্রা যোগ করে। তার ফলে আমি বলবো যে এই সিনেমায় সে বাড়তি অক্সিজেন জুগিয়েছে। পাশাপাশি যারা রয়েছে তাদের বিশেষ করার কিছুই ছিল না, কারণ খুবই ছোট ছোট, মানে দীপিকা পাড়ুকোনের সেরকম কিছু এখানে ভূমিকা নেই। সে কোথা থেকে আসছে, কী করছে, কিছুই ডিটেলস কিন্তু দেখানো হয়নি, যার ফলে সে ওই কমপ্লেক্সের মধ্যে বন্দী এবং সে পালিয়ে যায়, ব্যাস ওটুকুই। এবং তাকে বাঁচানোর জন্য সকলে মিলে উঠে পড়ে লাগে। আরও যারা যারা ছোটো ছোটো চরিত্রে আছে তাদের সেরকম কিছু করার ছিল না। এবং যদি আমি বলি প্রভাসের কথা, যারা অনেকেই প্রভাসের ফ্যান, অবশ্যই তার সিনেমা দেখতে ভিড় করছেন। তাও আমি বলবো যে প্রভাস এই সিনেমাটাতে তাকে যেভাবে প্রেজেন্ট করা হয়েছে সেটা কখনোই একটা ভালো চরিত্র নয়। আমরা বাহুবলীতে প্রভাসকে যেভাবে পেয়েছিলাম সেটা আদ্যন্ত প্রভাসের ছবি ছিল, কিন্তু এই ছবিটা কোনো মতেই প্রভাসের ছবি নয়। এখানে তার কমেডি জায়গাগুলো খুবই বোরিং এবং খুবই বাজে লাগছে। তো দু একটা জায়গা আছে যে জায়গাগুলো সত্যি ভালো। একটা জায়গা হচ্ছে যেখানে নাকি ওই ব্রিজটা থেকে দীপিকা পাড়ুকোন পড়ে যেতে থাকে, এবং সেই সময় অমিতাভ বচ্চন তাকে ধরে তোলার চেষ্টা করে কিন্তু পারে না, এবং ঠিক সেই সময়টা প্রভাসের এন্ট্রি, এবং সে যেভাবে তাকে ঝাঁপিয়ে ধরে ফেলে তার হাত, এবং অমিতাভ বচ্চন প্রভাসের পা ধরে ওঠায়, ওই জায়গাটা পার্টিকুলার সিনটাকে যেভাবে ডিজাইন করা হয়েছে, যেভাবে এস্টাবলিশ করা হয়েছে, সত্যি সিনটা একটা আলাদা ইমোশন বা গুজবাম এনে দেয়, এবং সেখানে প্রভাসকে অবশ্যই সলিড লেগেছে। এছাড়া সেরকম একটা আমি বলবো না, প্রভাসের পুরো ছবিটার মধ্যে আমি সেরকম কিছুই পাইনি দেখতে। মানে তাকে জাস্ট ওই অ্যাকশান করাতে হবে বলে তাকে দিয়ে অ্যাকশান করানো হচ্ছে, কিন্তু যার কোনো লজিক নেই। সব সময় দেখানো হচ্ছে যে অমিতাভ বচ্চনের সাথে যখনই সে মুখোমুখি হচ্ছে দুজনের মধ্যে মারপিট লেগেই রয়েছে। তো যাই হোক, এর খুব যে বড় রিজন বা এটাকে অনেকক্ষণ ধরে চালিয়ে যাওয়ার কোনো দরকারই ছিল না আমার মনে হয়। আর একটা জায়গা এই সিনেমা সব থেকে পজিটিভ মনে হয়েছে আমার, সেটা হচ্ছে ইন্টারভেল ব্লকটা, যে পোর্শনটা ইন্টারভেলটা হবে, সেই জায়গার যে সিনটা যেভাবে প্রেজেন্ট করা হয়েছে সেই জায়গাটা সত্যি ভালো। সেই জায়গাটায় একটা আলাদাই একটা এনার্জি চলে আসে ওই ঠিক ইন্টারভেলের আগের মুহূর্তটা। একটা ওই কায়রা বলে যে মেয়েটি নিজের প্রাণ দিয়ে দেওয়া তাকে বাঁচানোর জন্য, তো ওই রকম দু একটা জায়গা। এবং হ্যাঁ, ওই বাচ্চাটার এন্ট্রি হয় যখন নাকি অমিতাভ বচ্চন যখন নাকি ওই গুহার মধ্যে, তার বাচ্চাটার এন্ট্রিটা সত্যি ভালো লাগে। খুবই স্মার্ট বাচ্চা, তাকে এখনকার জেনারেশন হিসেবে মানে প্রেজেন্ট করা হয়েছে, তো সেটা খুবই ভালো। এছাড়া ভালো জিনিস খুবই ভাবতে হবে, অবশ্যই শাশ্বত চট্টোপাধ্যায় এই ছবিতে ভালো কাজ করেছে। তার ভিলেনি রূপটা সেইভাবে না হলেও তার যে কমিক টাইমিংগুলো সেগুলো কিন্তু বেশ ভালো। এছাড়াও আমি বলবো সেটটাকে যেভাবে ডিজাইন করা হয়েছে সেটগুলো খুব সুন্দর। ব্যাস, পজিটিভ দিকের মধ্যে এটুকু। এবার আসে যাক নেগেটিভ পয়েন্টে। একটা ছবির অনেকগুলো পার্ট থাকে, তার মধ্যে হচ্ছে ইমোশন একটা পার্ট। মানুষ একটা ছবির সাথে তখনই কানেক্ট হয় যখন নাকি মানুষকে সেইভাবে ইমোশনালি কানেক্ট করা হয়। তো ভিএফএক্স একটা পার্ট হতে পারে সিনেমার, কিন্তু সিনেমাটার শুধুমাত্র ভিএফএক্সের জন্য কিন্তু মানুষ সিনেমাটাকে কিছুক্ষণ সহ্য করা যায়, কিন্তু পুরো সিনেমাটাকে কিন্তু সহ্য করা যায় না। এই সিনেমাটায় একটা ছিল ইন্ট্রোডিউসিং পার্ট আর একটা ছিল ভিএফএক্স পার্ট, কিন্তু এখানে কিন্তু কোনো স্টোরি ইমোশনটা সেরকম ছিল না বললেই চলে। যার ফলে আমরা দেখব যে ক্যারেক্টারগুলোকে যেভাবে ইন্ট্রোডিউস করানো হলো, যার মধ্যে প্রভাসের যে ইন্ট্রোডিউসিং সেটা সব থেকে বাজে ইন্ট্রোডিউসিং। এইখানে যদি ক্যারেক্টার ইন্ট্রোডিউসিংয়ের মধ্যে সব থেকে ভালো কিছু থাকে সেটা হচ্ছে অমিতাভ বচ্চনের ইন্ট্রোডিউসিং পার্টটা। বাদবাকি যাদের ইন্ট্রোডিউস করানো হয়েছে সবটাই খুব জাস্ট লাইটলি, তো সেইভাবে ইন্টারেস্ট লাগে না, এবং ক্যারেক্টারগুলোর প্রতি আমাদের সেই বন্ডিংটা বা ফেথটাও তৈরি হয় না, যার ফলে এই ছবির সাথে ইমোশনালি আমরা কোনো কানেক্ট হতে পারি না। যার ফলে এই পুরো স্টোরিটা যা ঘটছে সবটাই যেন মানে জাস্ট ওই ঠিক আছে ওই দেখছি মজা পাচ্ছি ব্যাস ওটুকুই, কিন্তু এর যে এফেক্টটা মনে গেঁথে যাবে সেরকম কিন্তু কখনোই নয়। ওই জাস্ট হলে দুটো সিটি মারা হাততালি দেওয়া ওই পর্যন্তই এই সিনেমা সীমাবদ্ধ। এই সিনেমার ভবিষ্যৎ নিয়ে আমার কিন্তু সন্দেহ রয়েছে, কারণ এই সিনেমাটা মানুষকে সেইভাবে কানেক্ট করতে ব্যর্থ। এখানে আমরা দেখছি যে ঘটনাগুলো ঘটছে কিন্তু তার পিছনে যে প্রপার যে একটা ডেভেলপমেন্ট সেইটা কিন্তু নেই, প্রপার স্ক্রিপ্টিংটা
কিন্তু হয়নি। জাস্ট ফার্স্ট হাফটা প্রত্যেকটা ক্যারেক্টারকে ইন্ট্রোডিউস করতে কাটিয়ে দিল, তার মধ্যে ওই কমেডি আনার বৃথা চেষ্টা যেটা হয় না, এবং সত্যি খুবই বোরিং মনে হচ্ছে, যেন স্টোরি কিছু নেই, জাস্ট জোর করে টেনে নেওয়া যায়। সেকেন্ড হাফে যখন স্টোরিটা আস্তে আস্তে জমতে শুরু করে, ঠিক সেই সময় কোথাও গিয়ে ফিনিশ হয়ে যায়, সেকেন্ড পার্ট আসবে বলে দেখিয়ে দেওয়া হয়। এটার মানে আমি দেখতে পাচ্ছি যে কিছু ওই একটা বাহুবলী হিট করে গেছিলো সেকেন্ড পার্ট আসবে বলে একটা টুইস্ট রেখে, তারপর থেকে এটা যেন একটা ট্রেন্ড হয়ে গেছে, কিন্তু সব সিনেমায় কিন্তু সেটা খাটে না। বাহুবলীর মধ্যে দুটো প্লট ছিল আলাদা, এখানে কিন্তু জাস্ট গল্পটা জমতে শুরু করে দিল, ফিনিশ করে দিল, নায়িকাকে নিয়ে পালিয়ে গেল, শেষ হয়ে গেল। তারপরে কি হবে? প্রথম পার্টটাকে আরও শর্ট করে সেকেন্ড পার্টে আরও অনেক কিছু দেখানো যেতে পারতো। এখানে প্রভাসের ক্যারেক্টারটাকে আরও সুন্দর করে ডিজাইন করা যেতে পারতো। আমার তো মনে হয় দুলকার সালমানের অল্প উপস্থিতি যেটুকু ভালো লাগায়, প্রভাসের এতটা ছবি জুড়ে কোনো এফেক্টই মনের মধ্যে দাগ কাটতে পারে না। তো আমার মনে হয় দুলকার সালমানের আরও ক্যারেক্টার এই সিনেমায় আসা উচিত ছিল, বা প্রভাসের যে লজিক বা মোটোটা, সে কেন বারবার কমপ্লেক্সে যেতে চায়, ওখানে তার ওইখানের প্রতি এতটাই আকৃষ্ট কেন সেই জিনিসগুলোকে এখানে দেখানো দরকার ছিল। আমার মনে হয় বাবা ছেলের যে একটা ওই বাবাকে বন্দি করে রাখা, বা ছেলে সেখানে যাওয়ার জন্য একটা ছটপট করা, সেই ব্যাপারগুলো এখানে আসার ডিটেলিংটা দরকার ছিল। সেগুলো কিচ্ছু নেই ছবির মধ্যে, জাস্ট কিচ্ছু নেই। সারা ছবি জুড়ে শুধু ভিএফএক্স আর ওই মারামারি দেখিয়ে গেছে। তো এগুলো সত্যি একটা সময় মনে হচ্ছে অত্যাধিক হয়ে যাচ্ছে, যন্ত্রণাদায়ক, বিরক্তিকর। জাস্ট এটা শেষ হওয়া দরকার। কোনো গল্প নেই, অযথা একটা ছোট জাস্ট বিষয়কে নিয়ে এতক্ষণ ধরে রগড়ারগড়ি করে যাচ্ছে। তো সত্যি কথা বলতে আমার এই সিনেমাটা একেবারে পোষায়নি, একেবারে ফালতু। আমার মনে হয় টিকিটে 100 টাকা আমি খরচা করলাম। তো যাদের ভালো লাগছে, যারা এই সিনেমা দেখে উন্মাদনায় মাতাল হয়ে যাচ্ছে, সিটি মারছে, হাততালি মারছে, তাদের সত্যি সালাম। তো ভিএফএক্সের চাকচিক্য ছাড়া সিনেমার মধ্যে ইমোশনালি কোনো কনসেপ্ট নেই, যেটা এই সিনেমাটার প্রতি একটা আলাদাই এফেক্টিভ বলে মনে হয়। কারণ এই যে অত্যাচারটা চলছে তার জন্য, এবং তারপর তো পরিত্রাতা আসছে, তো সেই জায়গাটা তো একটু বিল্ড আপ করতে হয়, যেটা আমরা অনেক সিনেমাতে দেখেছি, এবং তবে গিয়ে মানুষের সেই ইমোশনটা কাজ করে, যেটা এখানে একেবারেই হয়নি। শুধু ঘটনাগুলো জাস্ট পরপর সাজানো হয়েছে, আর কিছু হয়নি, যার ফলে আমাদের সেইভাবে এফেক্টিভ মনে হচ্ছে না সিনেমাটা। জানি না, যাদের ভালো লাগছে অবশ্যই তাদের স্যালুট। তো এই ছিল আমার এই সিনেমাটা নিয়ে রিয়াকশান। অবশ্যই সিনেমাটা আমি বলবো যে যদি নাকি শুধু ভিজুয়ালি, পরিচালক যেহেতু এই সিনেমাটাকে শুধু ভিজুয়ালির উপর জোর দিয়েছে, ভিজুয়ালি প্রেজেন্টেশনের উপর জোর দিয়েছে, কিন্তু কনসেপ্ট বিল্ড আপ বা কনসেপ্ট প্রেজেন্টেশনের উপর সেইভাবে জোর দেয়নি, যার ফলে যারা শুধু ওই ভিজুয়ালি প্রেজেন্টেশন দেখার জন্য দেখতে চাও, তারা অবশ্যই বড় পর্দায় দেখতে পারো, কারণ এই সিনেমার যে ভিজুয়াল এফেক্ট সেগুলো বড় পর্দার জন্যই পারফেক্ট। এটা মোবাইলে দেখে সেই বিষয়গুলো বোঝা যাবে না। কিন্তু যারা ভালো কোনো কনসেপ্টকে দেখার জন্য যাচ্ছ, তারা আমি বলবো যে ছোটো স্ক্রিনেও অর্থাৎ মোবাইলেও তোমরা দেখে নিতে পারো, এটার জন্য বড় পর্দায় যাওয়ার কোনো প্রয়োজন নেই। তো এই ছিল আমার রিয়াকশন। তোমাদের মতামত অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবে না। ভিডিওটা ভালো লাগলে লাইক শেয়ার করে দিও, চ্যানেলটা সাবস্ক্রাইব করে সাথে থাকবে। থ্যাংক ইউ।